That is the Egyptian civilization in our syllabus, which is related a specific cultural foundation and relation other than India. There is the Egyptian civilization. That means ancient Egypt, a land of mysteries. বলছে প্রাচীন মিশর, যেটাকে আমরা বলি যে একটা মিস্ট্রিজ আছে এই ল্যান্ডের মধ্যে, মানে এই ভূমিতে যেন একটা কিছু বেশ কিছু মিস্ট্রি বিলং করে এনসিয়েন্ট ইজিপ্টে, প্রাচীন মিশরে। And that's the civilization of ancient Egypt is known for its stupendous achievements in a whole range of fields, including art and architecture, engineering, medicine, and statecraft. বলছে এই সভ্যতাটা, বিশেষ করে প্রাচীন মিশরীয় সভ্যতাটা সবার কাছে পরিচিত, বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তাদের অ্যাচিভমেন্ট আছে, যেগুলোর মধ্যে আমরা ধরেছি তাদের শিল্পকলা, তাদের ঐতিহ্য, তাদের ইঞ্জিনিয়ারিং শিল্প, তাদের মেডিসিন বা যে স্টেট ক্রাফটস গুলো আছে সেগুলো। অর্থাৎ এনসিয়েন্ট ইজিপ্ট বলতে শুধুমাত্র ল্যান্ড মিস্ট্রিজ নয়, there are also art and architecture, engineering, medicine, and statecraft, which is related with their ancient habits and culture and their civilization. অর্থাৎ আমরা এটা বলতে পারি যে প্রাচীন মিশরীয় সভ্যতার যেমন একটা মিস্ট্রিজ আছে, তেমনি তার ঐতিহ্য আছে, তার শিল্প আছে, তার স্থাপত্য আছে, তার ইঞ্জিনিয়ারিং শিল্প আছে, তার মেডিসিন আছে, তার স্টেট ক্রাফটস আছে, যেটা প্রাচীন মিশরকে তার কিন্তু একটা বিশিষ্টতা দান করেছে বা একটা বিশিষ্ট দিক হিসেবে আমরা উল্লেখ করতে পারি। দ্য সিভিলাইজেশন অফ এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। অর্থাৎ এই যে সভ্যতাটা, মিশরীয় সভ্যতাটা, আমি আগেই বলেছি তোমাদের ইন্ট্রোডাকশনে যে এটা কিন্তু পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। ইট ইজ ইউজুয়ালি হেল্ড টু হ্যাভ বিগান অ্যারাউন্ড 3000 BC। বলছে এটা কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দের আগে। অর্থাৎ এই মিশরীয় সভ্যতাটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, এবং এটা প্রায় আজ থেকে 3000 বছর আগে কিন্তু এই সভ্যতার বিকাশ আমরা লক্ষ্য করি। Categories of stable kingdom. It is very important of the Egyptian civilization that the history of the ancient Egypt grew up with the series of stable kingdoms. বলছে যদি প্রাচীন মিশরের তোমরা ইতিহাস দেখো তাহলে দেখবে এই সভ্যতার বিস্তার বা বিকাশ যাই বলি না কেন, সেখানে একটা রাজতন্ত্রগত একটা স্টেবিলিটি বা রাজতন্ত্রের যে একটা স্থায়িত্ব সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। অর্থাৎ রাজতান্ত্রিক আদর্শটা বিকশিত হয়েছিল এবং সেটা যে পূর্ণতা লাভ করেছিল এই ইজিপ্টিয়ান সভ্যতায় বা মিশরীয় সভ্যতায়, সেটা কিন্তু আমরা দেখতে পাই। হিস্টোরিয়ানস হ্যাভ ডিভাইডেড দিস সিরিজ অর পিরিয়ডস অফ কিংডম ইনটু 3 ক্যাটাগরিজ সাচ এজ। 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে। আমি আগেই তোমাদের বলেছিলাম ঐতিহাসিক থেকে শুরু করে বিভিন্ন সমাজতত্ত্ববিদরা তারা প্রত্যেকেই এই মিশরীয় সভ্যতাটাকে 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ওল্ড কিংডম অফ দ্য আর্লি ব্রোঞ্জ এজ, বলছে প্রাক ব্রোঞ্জ যুগের আগে যে প্রাচীন রাজতন্ত্র ছিল সেটা, অ্যান্ড দ্য মিডল কিংডম অফ দ্য মিডল ব্রোঞ্জ এজ, এবং মধ্য ব্রোঞ্জ যুগে যে মধ্যবর্তী কিংডম বা রাজতন্ত্র ছিল সেটা, অ্যান্ড দেন নিউ কিংডম অফ দ্য লেট ব্রোঞ্জ এজ, এবং পরবর্তী ব্রোঞ্জ যুগে যে নতুন রাজতন্ত্র সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ওল্ড, মিডল অ্যান্ড নিউ কিংডম were existed in the Egyptian culture, Egyptian political history, and Egyptian civilization, and Egyptian kingdom also divided into 3 categories, and old kingdom, middle kingdom, new kingdom. It was during these times that ancient Egypt was at its strongest. বলছে যতগুলো সভ্যতা ছিল এই প্রাচীন মিশরীয় সভ্যতাটা কিন্তু এই সময়ে সবথেকে ছিল শক্তিশালী। The times between the kingdoms are called ইন্টারমিডিয়েট পিরিয়ড। বলছে এই যে কিংডম গুলো বা রাজতন্ত্র গুলো বিরাজ করছিল এর মধ্যবর্তী সময়কালটাকে আমরা ইন্টারমিডিয়েট পিরিয়ড বা মধ্যবর্তী সময়কাল হিসেবে চিহ্নিতকরণ করে থাকি। অর্থাৎ এনসিয়েন্ট ইজিপ্ট বা প্রাচীন মিশর তার ঐতিহ্যকে ধরে রেখেছে 3টে প্রধানত কিংডম বা রাজতন্ত্রের মধ্য দিয়ে, যেটাকে আমরা বলে থাকি যে সময়কাল, 3টে সময়কাল, এবং সেই 3টে সময়কাল বিভাজিত হয়েছে 3টে রাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে। একটা হচ্ছে ওল্ড কিংডম, যেটাকে আমরা বলছি আর্লি ব্রোঞ্জ যুগের, আর একটাকে বলছি মিডল কিংডম, যেটাকে আমরা বলছি মিডল ব্রোঞ্জ এজ যুগে,
এবং আমরা নিউ কিংডম বা নতুন রাজতন্ত্র যেটাকে আমরা বলছি লেট ব্রোঞ্জ এজে, অর্থাৎ এই ওল্ড অর মিডিল অর নিউ কিংডম related with the Egyptian civilization and Egyptian culture, which was related with their civilization and their habits. Upper and lower Egypt, that is very important. Two parts of the Egyptian civilization, that is the upper and lower Egypt. The Nile River flows from south to north, emptying into the Mediterranean Sea at the Nile Delta. The northernmost part of the Nile, being the end of the river, is referred to as Lower Egypt. This was one of Egypt's early kingdoms, known at the times as the Black Land. বলছে এই যে নীল নদের উপত্যকা বরাবর উত্তর দক্ষিণ থেকে উত্তরে এই যে সভ্যতাটার বিকাশ বা বিস্তার ঘটেছে, যেটা মেডিটেরিয়ান সি বরাবর এবং এই নীল নদ বরাবর, সেটা কিন্তু এই নর্দার্ন মোস্ট পার্টটা কিন্তু পুরোটাই নীল নদের ধারে, এবং এটা কিন্তু লোয়ার ইজিপ্ট হিসেবে আমরা দেখতে পাই, নিম্ন ইজিপ্ট হিসেবে আমরা দেখতে পাই, যেটার কিন্তু আর্লি কিংডমস এখানে বিস্তার লাভ করেছিল, যেটাকে আমরা বলি ব্ল্যাক ল্যান্ড বা কালো মৃত্তিকা বা কালো মাটি। টু দেয়ার সাউথ, near the origins of the Nile, was Upper Egypt. It was known as Red Land. বলছে এর ঠিক দক্ষিণে, সেটাও ঠিক এই নাইল নদী বরাবর যেটা, এবং সেটা কিন্তু আপার ইজিপ্ট হিসেবে চিহ্নিতকরণ হয়ে আছে, যেখানে কিন্তু আমরা রেড ল্যান্ড হিসেবে চিহ্নিতকরণ করে থাকি। তোমরা এই ম্যাপটাতে দেখো লোয়ার ইজিপ্ট পোর্শনটা নাইল নদের, আর আপার ইজিপ্ট পোর্শনটা দেখো। মোস্ট ইম্পর্টেন্ট লোয়ার অ্যান্ড আপার ইজিপ্ট ইন দ্যাট context. And Red Sea, here is Red Sea, and there is Cairo, Giza, Caps, Memphis, Desar বা Heracleopolis or Tel El Amrana, and then Abdus, Lakshar, Karnak, and then Sinai, and then the base, and then Abu Simbel. That is the especially Egyptian civilization graph or map. অর্থাৎ এটা ঠিকই, red and black land, the ancient Egyptians thought of Egypt as being divided into two types of land, the black land and the red land. অর্থাৎ ইজিপ্টিয়ানদের কাছে বা মিশরীয়দের কাছে এরকম একটা ধারণা ছিল যে সমগ্র মিশর বা ইজিপ্ট দুটো ভাগে বিভাজিত হয়েছে, বিশেষ করে ভূমি কেন্দ্রিক, যেটাকে আমরা বলি ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য রেড ল্যান্ড। অর্থাৎ ব্ল্যাক ল্যান্ড এবং রেড ল্যান্ড এই দুটো ভাগে বিভাজিত হয়েছে এনসিয়েন্ট বা প্রাচীন ইজিপ্ট, যেটা দেখানোর চেষ্টা হয়েছে। ব্ল্যাক ল্যান্ড, হুইচ ব্ল্যাক ল্যান্ড? দ্য ব্ল্যাক ল্যান্ড ওয়াজ দ্য ফার্টাইল ল্যান্ড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য নাইল। অর্থাৎ এই যে কালো মৃত্তিকা বা ব্ল্যাক ল্যান্ড হিসেবে আমরা যে সময় মানে যে জায়গাটাকে বা যে ভূমিটাকে চিহ্নিত করেছি, সেটা কিন্তু অনেক বেশি উর্বর ভূমি, এবং সেটা কোথায় না নীল নদের উপত্যকায়। দ্য এনসিয়েন্ট ইজিপ্টিয়ানস ইউজড দিস ল্যান্ড ফর গ্রোয়িং দেয়ার ক্রপস। এই প্রাচীন মিশরীয়রা এই ল্যান্ডটাকে, এই ভূমিটাকে ব্যবহার করেছে তাদের শস্য উৎপাদনের জন্য। দিস ওয়াজ দ্য অনলি ল্যান্ড ইন এনসিয়েন্ট ইজিপ্ট দ্যাট কুড বি ফার্মড বিকজ এ লেয়ার অফ রিচ ব্ল্যাক সিল্ট ওয়াজ deposited there every year after the Nile flooded. অর্থাৎ এই কালো মৃত্তিকার যে অংশ বা জায়গাটা বা ভূমিটা অনেক বেশি উন্নত ছিল, এই কারণে না প্রতি বছর যে বন্যা হতো তার ফলে উর্বর পলি মৃত্তিকা এই ভূমিটা বরাবর স্পর্শ করে যেত, একটা নতুন লেয়ার তৈরি হতো, উর্বর লেয়ার, যা দিয়ে কিন্তু চাষবাস হতো। অর্থাৎ নীলনদ যে উপত্যকা, সেখানে যে নীলনদে প্রতি বছর বন্যা হতো, তার ফলে যে ভূমি উর্বর হতো, তার ফলে এই ব্ল্যাক ল্যান্ডটা অনেক বেশি উন্নত, উর্বর, চাষের উপযোগী ছিল, তাই এইটাকে আমরা ব্ল্যাক ল্যান্ড বলছি, এবং উন্নত, অনেক বেশি উৎপাদনশীল ভূমি হিসেবে আমরা দেখে থাকি। দ্য রেড ল্যান্ড ওয়াজ দ্য ব্যারেন ডিজার্ট দ্যাট প্রোটেক্টেড ইজিপ্ট অন টু সাইডস। বলছে এই যে রেড ল্যান্ডটা, সেটা কিন্তু একটা মরুভূমি দ্বারা আচ্ছাদিত, যেটাকে মিশরকে দুদিক থেকে সুরক্ষা করেছে। দিস ডিজার্টস সেপারেটেড এনসিয়েন্ট ইজিপ্ট ফ্রম নেবারিং কান্ট্রিজ অ্যান্ড ইনভেডিং আরবিজ। বলছে প্রাচীন মিশরের এই অংশটা তার প্রতিবেশী দেশগুলো থেকে এবং অন্যান্য যে আক্রমণকারীদের হাত থেকে
আলাদা করে রেখেছে বা পৃথক করে রেখেছে বা সুরক্ষিত করে রেখেছে, অর্থাৎ রেড ল্যান্ড ইজ রিলেটেড উইথ দেয়ার protection and their specially boundaries. They also provided the ancient Egyptians with a source for precious metals and semi-precious stones. বলছে এই রেড ল্যান্ড কিন্তু প্রাচীন মিশরকে বহু মূল্যবান পাথর বা কম তার থেকে কম মূল্যবান পাথর সরবরাহ করে থাকে এই ডিজার্ট ল্যান্ড বা রেড ল্যান্ড, যা কিন্তু মিশরকে সমৃদ্ধ করেছে। অর্থাৎ দেখো, ব্ল্যাক ল্যান্ড, রেড ল্যান্ড বোথ আর টু মাচ ইম্পর্টেন্ট অফ দ্য ইজিপ্টিয়ান সিভিলাইজেশন ফর দেয়ার ডেভেলপমেন্ট অর ফর দেয়ার প্রমিসিং সিভিলাইজেশন। ব্ল্যাক ল্যান্ড এবং রেড ল্যান্ড দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশের ক্ষেত্রে বা প্রাচীন মিশরীয় সভ্যতার উত্থানের ক্ষেত্রে। কারণ ব্ল্যাক ল্যান্ড উন্নত কৃষির জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ, কারণ নীল নদের উপত্যকা বরাবর যে উর্বর মৃত্তিকা সমৃদ্ধ যে এই ব্ল্যাক ল্যান্ড, সেখানে কৃষির উপযোগী চাষবাস হতো, উন্নত মানের চাষ হতো। কিন্তু রেড ল্যান্ড সেটা যদিও মরুভূমি আচ্ছাদিত এবং সেটা সমগ্র মিশরকে সুরক্ষিত করে রেখেছিল এবং মিশর তার প্রতিবেশী দেশগুলো থেকে এবং শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল এই রেড ল্যান্ড ডেজার্ট, সেটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে সেখান থেকে অনেক বেশি মূল্যবান পাথর বা তার থেকে কম মূল্যবান পাথর কিন্তু উৎপাদন হতো এই রেড ল্যান্ড থেকে, যা কিন্তু মিশরীয় সভ্যতার বিকাশের গুরুত্বপূর্ণ দিক। ফান ফ্যাক্টস অ্যাবাউট এনসিয়েন্ট ইজিপ্ট, বেশ কিছু গুরুত্বপূর্ণ হাস্যস্কর বস্তু আছে যেগুলো কিন্তু এনসিয়েন্ট ইজিপ্টের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। ইজিপ্টিয়ান মেন অ্যান্ড ওমেন ওর মেকআপ, ইট ওয়াজ থট টু হ্যাভ হিলিং পাওয়ার্স, প্লাস ইট হেল্প প্রোটেক্ট দেয়ার স্কিন ফ্রম দ্য সান। ইজিপ্টিয়ান মানুষ মানে পুরুষ এবং মহিলারা উভয়রাই সকলেই কিন্তু মেকআপ নিত, যেটা নিয়ে এরকম ভাবা হতো যেহেতু এটা পাহাড়ি এলাকা, হিলিং পাওয়ার যেহেতু এখানে বিলং করে, তাই তাদেরকে তাদের বিশেষ করে ত্বককে সুরক্ষিত করতে সাহায্য করছে কার থেকে না, সূর্যের হাত থেকে। অর্থাৎ ইজিপ্টিয়ান বা মিশরীয় যে মানুষ, বিশেষ করে পুরুষ এবং মহিলা উভয়ই মেকআপ নিত, বেশভূষা পরিধান করতো খুব সুরক্ষিত রাখার জন্য নিজেদেরকে, বিশেষ করে এই সূর্যের তাপের হাত থেকে রক্ষা করার জন্য তাদের ত্বককে। দে ইউজড মোনলি ব্রেড টু হেল্প উইথ ইনফেকশন, তারা কিন্তু মাখনের ব্যবহার করত তাদের এই ইনফেকশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দে আর ওয়ান অফ দ্য ফার্স্ট সিভিলাইজেশন টু ইনভেন্ট রাইটিং, এটা হচ্ছে প্রথম সভ্যতা যেখানে লেখার বিকাশ ঘটছে। দে অলসো ইউজড ইঙ্ক টু রাইট অ্যান্ড পেপার কল পাপাইরাস, বলছে তারাই প্রথম কালির ব্যবহার শিখলো এবং লেখার আবিষ্কার করলো, এবং তারা কিন্তু পাপিরাস জাতীয় পেপার বা কাগজের ব্যবহার শিখলো। দ্য এনসিয়েন্ট ইজিপ্টিয়ানস ওয়ার সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ানস, বলছে প্রাচীন মিশরীয়রা কিন্তু বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিল অনেকেই। দে হ্যাড নিউমারাস ইনভেনশনস ইনক্লুডিং ওয়েজ টু বিল্ড বিল্ডিংস, মেডিসিন, কসমেটিক্স, দ্য ক্যালেন্ডার, the plow for farming, musical instruments and even toothpaste. Just believe it, বলছে প্রাচীন মিশরীয়দের মধ্যে অনেকেই বৈজ্ঞানিক ছিলেন এবং গণিতজ্ঞ ছিলেন, যারা কিন্তু বহু ক্ষেত্রে আবিষ্কার করেছে বিভিন্ন ধরনের জিনিস, যেমন তারা বিল্ডিং নির্মাণ, বিশেষ করে গৃহ নির্মাণ, ঔষধ আবিষ্কার, কসমেটিক্স যে প্রসাধন সামগ্রী, তারা ক্যালেন্ডারের আবিষ্কার করছে। শুধু তাও নয়, তারা যেন ফার্মিং এর জন্য প্লাও মানে নাঙলের আবিষ্কার করছে, এবং তারা বেশ কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করছে। শুধু তাই নয়, তারা টুথপেস্টও আবিষ্কার করছে, অর্থাৎ টুথপেস্টও কিন্তু মিশরীয়দের দান। অর্থাৎ মিশর কিন্তু নয়, সেটা কিন্তু একটা বৃহৎ সামগ্রিক একটা আবিষ্কারের দিক, যেখানে শুধুমাত্র বিল্ডিং নয়, মেডিসিন নয়, কসমেটিক্স নয়, ক্যালেন্ডার নয়, বা নাঙল নয়, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়, এবং টুথপেস্ট নয়, একটা সামগ্রিক যে একটা বিজ্ঞান ভিত্তিক একটা চিন্তা চেতনার যে একটা আকর, সেটা কিন্তু আমরা এই মিশরীয় সভ্যতায় দেখতে পাই। এনসিয়েন্ট ইজিপ্ট প্লেজ এ মেজর রোল ইন দ্য বাইবেল, বাইবেলের ক্ষেত্রে কিন্তু এনসিয়েন্ট ইজিপ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্য ইসরায়েলাইটস ওয়ার হেল্ড ক্যাপটিভ দেয়ার অ্যাজ স্লেভস ফর মেনি ইয়ার্স, বলতে এখানে যারা ইসরায়েলিরা ছিল তারা কিন্তু বহু বছর ধরে এখানে দাস হিসেবে ছিল, এবং মোজেস হেল্প দেম এসকেপ অ্যান্ড লেড দেম টু দ্য প্রমিসড ল্যান্ড। মোজেস
জানো তোমরা ইহুদিদের ধর্মগুরু হচ্ছে মোজেস। এই মোজেসের সহযোগিতায় এই ইসরায়েলেরা বা এই দাসরা মুক্তি পেয়েছিল, একটা নতুন তারা ভূমি আবিষ্কার করেছিল বা সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে সহযোগিতা করেছিল মোজেস। অর্থাৎ মোজেস কিন্তু তাদেরকে সাহায্য করেছিল এবং তাদেরকে বসতি স্থাপনের একটা সুরক্ষিত ভূমি ব্যবস্থা করে দিয়েছিল, যেটা আমরা দেখতে পাই। অর্থাৎ প্রাচীন যে মিশর, সেখানে যে একটা গুরুত্বপূর্ণ বাইবেল গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শুধু তাই নয়, এই যারা ইসরায়েলিরা যারা ওখানে বহু বছর ধরে বসবাস করছিল দাস হিসেবে, তাদেরকে মুক্তি করে দিয়েছিল মোজেস। দ্য ফেরাও কেপ্ট হিজ হেয়ার কভার, বলছে ফেরাওরা তার চুলকে সুন্দর করে কভার করে রাখতো। ইট ওয়াজ নট টু বি সিন বাই রেগুলার পিপুল, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় না। ক্যাটস ওয়ার কনসিডার স্যাক্রিড ইন এনসিয়েন্ট ইজিপ্ট, বলছে এই বিড়ালকে কিন্তু তারা একেবারে লুক্কায়িত করে রাখতো, কনসিডার স্যাক্রিড হিসেবে তারা দেখিয়েছে এনসিয়েন্ট ইজিপ্ট বা মিশরে। অর্থাৎ ফেরাওরা একটা চুলকে তারা সুনির্দিষ্ট পদ্ধতিতে তারা কভার করে রাখতো, যেটা সাধারণ মানুষ করতো না, এবং বিড়াল সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদেরকে উৎসর্গ করা যেত। নাও আই এম গোয়িং টু কিংডম, স্পেশালি division of kingdom. The archaeologists have realized that the ancient Egyptian history could be divided into 3 separate periods, which I have mentioned in my previous PPT: the Old Kingdom, the Middle Kingdom, and New Kingdom. Division of kingdoms and their identity is related with their period, specified period. Old Kingdom, which is related 2686 to 2181 BC. And what? At that time, Pharaoh has enjoyed the absolute power. Old Kingdom বা প্রাচীন রাজত্বকালের সময়কাল হচ্ছে 2686 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2181 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, যে সময়কালটাতে ফেরাওরা কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী ছিল। অর্থাৎ ফেরাওদের রাজত্ব প্রতিষ্ঠিত ছিল ওল্ড কিংডম বা প্রাচীন রাজত্বকালে। হিউজ নাম্বার অফ পিরামিডস ওয়ার বিল্ড, বহু সংখ্যক পিরামিড নির্মিত হয়েছিল। তোমরা ছবিতে দেখছো, ফেরাওদের মূর্তি দেখছো। ফার্স্ট পিরামিড বিল্ড বাই কিং জোজের। পিরামিডস ওয়ার বিল্ড উইথ লাইমস্টোন, বুরিয়াল চেম্বার্স বিল্ড উইথ গ্রানাইট, অ্যান্ড আউটার কাস্টিংস ওয়ার কার্ভড আউট অফ দ্য লাইমস্টোনস। বলছে এই যে পিরামিড, বহু পিরামিড নির্মিত হয়েছিল, এবং প্রথম পিরামিডের যে চিন্তা ভাবনাটা যেটা তৈরি হয়েছিল কিং ডোজের মাধ্যমে, এবং এটা সত্যি পিরামিডগুলো যে নির্মিত হয়েছিল সেগুলো বেশিরভাগ লাল পাথরের তৈরি, লাইমস্টোন, এবং বুরিয়াল চেম্বারগুলো তৈরি হয়েছিল গ্রানাইট পাথরের মাধ্যমে। আবার আউটার যে কভারিং, যেটা দিয়ে তাকে রূপান্তরিত বা রূপায়িত করা হয়েছে, সেটা হচ্ছে লাইমস্টোনের দ্বারা। ইভেন টুডে দ্য আর্কিওলজিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট আর আনএবল টু ডিসকভার দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বিল্ডিং সাচ গ্রেট পিরামিডস। এখনো পর্যন্ত প্রত্নতত্ত্ববিদ থেকে শুরু করে বিজ্ঞানীরাও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি কি পদ্ধতিতে এই পিরামিডগুলো নির্মিত হয়েছে সেই সময়। অর্থাৎ পিরামিডের যুগ আমরা জানি, মিশরের রাজত্বকালকে মিশরকে আমরা পিরামিডীয় সভ্যতা বলে থাকি। পিরামিডীয় যুগ বলতে আমরা ওল্ড কিংডমকে বুঝে থাকি, যেখানে ফেরাওরা বিশেষ করে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। এবং এটাও আমরা জেনেছি প্রচুর পরিমাণ পিরামিড নির্মিত হয়েছিল। যে পিরামিডগুলো নির্মিত হয়েছিল তার মধ্যে নির্মাণের ক্ষেত্রে লাইমস্টোন ব্যবহার করা হয়েছে, এবং বুরিয়াল বিশেষ করে যেখানে মৃতদেহ শায়িত রাখা হতো চেম্বারগুলোর ক্ষেত্রে গ্রানাইট ব্যবহার করা হয়েছে, গ্রানাইট পাথর। আবার আউটার কাস্টিং গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু লাইমস্টোন বা লাল পাথর ব্যবহার করা হয়েছে। এবং এটাও সত্যি যে কি পদ্ধতিতে কিভাবে তৈরি হয়েছিল যা নিয়ে এখনো পর্যন্ত প্রত্নতত্ত্ববিদ থেকে শুরু করে বিজ্ঞানীরা কিন্তু এখনো তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এটা সত্যি বাপরে বাপ যে আমরা কিন্তু এখনো তার পুরো যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা দেখতে পাই না। And then Middle Kingdom, Egypt strengthened its army best to protect herself from the enemies. মিডিল কিংডমের সময়কালটা 2818 খ্রিস্টপূর্বাব্দের পর যে সময়কালটা সেটা, এবং সেখানে কিন্তু মিশর তার শক্তি বৃদ্ধি করেছে তার সামরিক শক্তির মাধ্যমে নিজেকে সুরক্ষিত করার জন্য। কার থেকে? না, শত্রুদের হাত থেকে। দ্য ট্রেড along with arts, science and literature flourished, বলছে বাণিজ্য কিন্তু, শিল্প, বিজ্ঞান
এবং সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যা কিন্তু উল্লেখের দাবি রাখে। ডিউরিং দিস টাইম পিরিয়ড দ্য ফেরাওস বিকেম ওয়াইজ রুলার্স, বলছে এই সময়কাল থেকে ফেরাওরা কিন্তু উন্নত মানের শাসন ব্যবস্থা উপস্থাপিত করেছিল। দোজ ফেরাওস কেম ফ্রম থিবস and they brought their local god Amenemhat with them, অর্থাৎ এই সকল ফেরাওদের মধ্যে যারা থিব থেকে এসেছিল তারা কিন্তু তাদের যে আঞ্চলিক দেবতা অ্যামেনিমাতকে নিয়ে এসেছিল, প্রতিষ্ঠিত করেছিল, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ মিডিল কিংডমে এই অ্যামেনিমাত কিন্তু লোকাল গড হিসেবে এস্টাবলিশ করছে। পিপল স্টার্টেড বিলিভিং হিম and began to worship as the king of the god, মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিল এবং তারা পূজা অর্চনা করতে শুরু করেছিল এবং রাজাকে তারা গড বা ঈশ্বর হিসেবে তারা পূজা করতে শুরু করেছিল। ডিউরিং দ্য মিডল কিংডম দ্য ফেরাওস ওয়ার বুরিড ইনসাইড দ্য হিডেন টম্বস ইনস্টেড অফ এক্সপেন্সিভ পিরামিডস, বলছে এই সময়কাল থেকে ফেরাওদের কিন্তু সাইিত করে রাখা হতো একটা লুক্কায়িত চেম্বারে, তবে পিরামিডের মতো বহুল খরচা না করে, অর্থাৎ কেবলমাত্র হিডেন টুমসের মাধ্যমে তারা ইনসাইডে বুরিড করত এই ফেরাওদের, এবং যেখানে পিরামিডের তুলনায় কম খরচা করে ব্যবস্থা করা হতো। দিজ ইন্টেলিজেন্টলি হিডেন টম্বস ওয়ার ভেরি হার্ড টু ডিসকভার, এই ধরনের লুক্কায়িত চেম্বারগুলো কিন্তু আবিষ্কার করা খুবই কষ্টসাধ্য হয়েছিল। দ্য নিউ কিংডম দ্যাট ওয়াজ related with the 1549 to 1069 BC, অর্থাৎ এই নতুন কিংডম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1549 থেকে 1069 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দ্যাট ওয়াজ এস্টাবলিশড এ পিরিয়ড অফ আনপ্রেসিডেন্টেড প্রসপারিটি, বলছে এই সময়কালটা কিন্তু একটা অভাবনীয় উন্নতির যুগ হিসেবে আমরা দেখে থাকি। আনপ্রেসিডেন্টেড প্রসপারিটি, যেটাকে ভাবনা করা যায় না, তুলনা করা যায় না, অতুলনীয় সমৃদ্ধি লক্ষ্য করেছি। স্ট্রেংথেনিং ডিপ্লোম্যাটিক টাইজ উইথ দেয়ার নেবার্স, এই সময় কিন্তু তাদের প্রতিবেশীদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক, বিশেষ করে ডিপ্লোম্যাটিক যে একটা সম্পর্ক, সেটা কিন্তু অনেক বেশি শক্ত বা মজবুত হয়েছিল। মিলিটারি ক্যাম্পেইনস ওয়েস্ট আন্ডার টুথমোসিস ওয়ান অ্যান্ড হিজ গ্র্যান্ডসন টুথমোসিস থার্ড, বলছে এই যে মিলিটারি অভিযানগুলো হয়েছিল বিশেষ করে এই টুথমোসিস ওয়ান এবং তার যে পৌত্র টুথমোসিস 3 এর সময়, সেটা কিন্তু উল্লেখের দাবি রাখে এই নতুন কিংডমের রাজত্বকালে। হাটশপসুট জেনারেলি প্রমোটেড পিস অ্যান্ড রেস্টোর্ড ট্রেড রুটস, এই যে হাটশপসুট যে জেনারেলি, যিনি হাটশপসুট বা তৎকালীন যুগের যে প্রতিরক্ষা দপ্তর বা অন্যান্য কাজকর্ম দেখাশোনা করত, সে কিন্তু চেষ্টা করত যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার এবং ট্রেড রুট গুলোকে পুনরাবিষ্কার করার এ ধরনের। When Tutmosis III died in 1425 BC, Egypt extending their empire from Nia in northwest Syria to the fourth waterfall of the Nile in Nubia, বলছে যখন টুথমোসিস থার্ড মারা গেলেন 1425 খ্রিস্টপূর্বাব্দে, তখন কিন্তু ইজিপ্ট তার বিস্তার ঘটিয়েছিল নায়া, নর্থে নায়া থেকে পশ্চিমে সিরিয়া পর্যন্ত, যেটা কিন্তু সত্যি উল্লেখের দাবি রাখে। অ্যান্ড ফোর্থ ওয়াটারফল অফ দ্য নাইল ইন নুবিয়া, নুবিয়া পর্যন্ত তাদের সাম্রাজ্যের বিস্তৃতি লক্ষ্য করা গিয়েছিল। সিমেন্টিং লয়ালিটিজ অ্যান্ড ওপেনিং অ্যাক্সেস টু ক্রিটিক্যাল ইম্পোর্টস সাচ এজ ব্রোঞ্জ অ্যান্ড উড, বলছে এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ব্রোঞ্জ এবং কাঠ আমদানি করার একটা চিন্তা ভাবনা আমরা লক্ষ্য করি। আর্কিটেকচার স্পেশালি টমস পিরামিডস ভ্যালি অফ দ্য কিংস দ্যাট ওয়াজ রিলেটেড উইথ দ্য ইজিপ্টিয়ান সিভিলাইজেশন। টমস মাস্টাবাস, এইখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টাবাসকে সমাধি দিয়ে রেখেছে, সেখানে কিন্তু আর্ট বা আর্কিটেকচারটা বেশ গুরুত্বপূর্ণ। বেশ কিছু আমরা পেন্টিং দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, পশু পাখি থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, অর্থাৎ দ্যাট ওয়াজ দ্য টম প্লেস হুইচ মাস্টাবাস বুরিড হিয়ার। The first royal tombs called mastabas were built at আবদুস, অর্থাৎ প্রথম যে রাজার সমাধি
যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে মাস্তাবাস, যেটা তৈরি হয়েছিল আবদোসে। মাস্তাবাস টম্বস সারাউন্ডেড দ্য পিরামিডস অফ দ্য ওল্ড কিংডম। ওল্ড কিংডমের যে পিরামিড আছে সারাউন্ডিংস এর মাঝখানেই কিন্তু মাস্তাবাসের টম্বটা নির্মিত হয়েছে। কোর্টিয়ার্স অ্যান্ড ফ্যামিলিজ অফ দ্য মোনার্ক ওয়ার বুরিড দেয়ার। তাদের যে কোর্টিয়ার ছিল এবং তাদের ফ্যামিলির যে অন্যান্য রাজারা ছিল তাদেরকেও কিন্তু সেখানে সমাধিস্থ করা হয়েছিল। বিল্ড অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য নাইল, নীল নদের পশ্চিমে সেগুলো সব নির্মিত হয়েছিল। দ্য সোলস অফ কিংস ওয়েন্ট অন টু এনজয় লাইফ উইথ দ্য গডস। এখানে বলা হচ্ছে তার আত্মা ঈশ্বরের সাথে লিপ্ত হয়ে এনজয় করছে বা শায়িত আছে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। দ্য সোলস অফ দ্য নোবেলস কন্টিনিউড টু ইনহ্যাবিট দ্য টম্ব অ্যান্ড নিডেড টু বি নারিশড বাই ডেইলি অফারিংস অফ ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এই সোল বা আত্মার ক্ষেত্রে প্রায়ই এটা দেখা যেত যে এই সমাধিস্থলের ক্ষেত্রে তাদেরকে উৎসর্গ করা হতো ডেইলি খাদ্য সামগ্রী এবং পানীয় জাতীয় জিনিস। এ ফলস ডোর ওয়াজ কার্ভড অন দ্য ইন্টেরিয়র টম্ব ওয়াল নিয়ার দ্য এন্ট্রান্স টু দ্য সেপ্ট। বলছে এই যে একটা ফলস একটা দরজা ছিল যেটাকে কভার করেছিল ইন্টেরিয়র টম্বসটাকে, ওয়ালটাকে, সেটা কিন্তু এই এন্ট্রান্সের সম্মুখেই মানে প্রবেশদ্বারেই কিন্তু সেটা লক্ষ্য করা যেত। often an image of the deceased was carved in the false door in order to entice the soul to enter the body। বলছে অনেক সময় দেখা গেছে এই যে তাদের প্রতিকৃতি বা আকৃতি সেটাকে কিন্তু বাঁকিয়ে কার্ভ করে রাখা হতো, শুইয়ে রাখা হতো, এবং ফলস ডোর যেটা যেটা লক্ষ্য করা গিয়েছে সেটা কিন্তু এন্ট্রি প্লেস হিসেবে আমরা লক্ষ্য করতাম এবং সেখান দিয়ে কিন্তু হতো বা তাদের ধারণা ছিল ওখান দিয়েই আত্মা দেহে প্রবেশ করে। ফর দ্য কমফর্ট অ্যান্ড ওয়েল বিং অফ দ্য ডিসিজড দ্য বুরিয়াল চেম্বার ওয়াজ ফিল্ড উইথ ম্যাটেরিয়াল গুডস অ্যান্ড ফুড অফারিংস। বলছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং বেশি তাদের সমাধিকে সুরক্ষিত করার জন্য এবং বুরিয়াল চেম্বারের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে সেখানে অনেক বস্তু সামগ্রী এবং খাদ্য সামগ্রী দেওয়া হতো। এবং পিরামিড দেখতে পাচ্ছ, পিরামিডের এখানে চিত্র দেওয়া হয়েছে। পিরামিড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট আর্কিটেকচারাল ওয়ান্ডার্স। বলছে পৃথিবীর অন্যতম প্রত্নতাত্ত্বিক আশ্চর্যের বিষয় হচ্ছে এই পিরামিড। এই পিরামিড is a tomb, a four-side stone structure that symbolized the sacred mountain, humanity's universal striving to reach the heavens। বলছে পিরামিড হচ্ছে একটা সমাধিক্ষেত্র যেখানে চারদিক স্টোন স্ট্রাকচারে ঘেরা এবং যেখানে বলা হয় একটা সুউচ্চ পাহাড় বা মাউন্টেন, যেখানে দেখা যায় কি না মানবিকতার একটা ইউনিভার্সাল হিউম্যানিটিজ যে ইউনিভার্সাল স্ট্রাইভিং করছে সেটা কিন্তু দেখানো হয় এবং সেখানে কি না স্বর্গে যাওয়ার একটা পথ বা রাস্তা সেটা বোঝানো হয়ে থাকে। দ্য এনসিয়েন্ট বিলিভ ইন রেইজিং দ্য হিউম্যান স্পিরিট টুয়ার্ডস দ্য গডস ইজ দ্য কোয়াইন্টেসেশনাল পারপাস বিহাইন্ড দ্য কনস্ট্রাকশন অফ পিরামিডস। বলছে এই যে প্রাচীন একটা তাদের বিশ্বাস ছিল যেখানে মানবিক আত্মা ঈশ্বরের কাছে যায় এবং তারা তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকে এবং এই পিরামিডগুলো তৈরি করা হয় যাতে করে তারা তাদের পরবর্তী হেভেন লাইফটাকে ঠিকভাবে ডিল করতে পারে। অ্যাপ্রক্সিমেটলি 80% অফ দ্য বিল্ডিং ম্যাটেরিয়ালস আর ফাউন্ড ইন দ্য লোয়ার হাফ। বেশিরভাগ কিন্তু এই যে বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলো সেগুলো লোয়ার হাফেই খুঁজে পাওয়া গেছে। সিন্স পিরামিডস আর সলিড, নো ওয়ালস অর পিলার্স ওয়ার রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য স্ট্রাকচার। পিরামিড গুলো খুবই সলিড, একেবারে শক্তপোক্ত, এখানে কোনো দেওয়াল বা এখানে কোনো পিলার কিন্তু লক্ষ্য করা যায়নি এই স্ট্রাকচার গুলোকে সাপোর্ট করার জন্য। দ্য পিরামিড বিল্ড বাই কিং সায়রু স্পেশালি 2491-2477 BC, Old Kingdom is the largest. The three at Abushir and the one of that is best preserved। বলছে পিরামিড গুলো নির্মিত হয়েছে রাজা সায়রির সময়, যেটা 2491 থেকে 2477 খ্রিস্টপূর্বাব্দের সময়,
এবং সেটা পুরাতন রাজতন্ত্রের সময়ে, যেটা বৃহৎ তিনটের মধ্যে বৃহৎ যেটা পিরামিড সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আবুশের অ্যান্ড দ্য ওয়ান অফ দ্যাট বেস্ট প্রিজার্ভ, যেটা সংরক্ষিত করা হয়েছে সুন্দর এবং পরিকল্পিতভাবে। The first pyramids, that is the first pyramids, and the pyramid age began during the Old Kingdom, 2650 to 2134 BC. বলছে পিরামিডের সময়কালটা শুরু হচ্ছে ওল্ড কিংডমের সময়, যেটা হচ্ছে 2650 থেকে 2134 খ্রিস্টপূর্বাব্দের সময়। দ্য ফার্স্ট পিরামিডস ওয়্যার বিল্ট বাই দ্য কিং ডোজার ইন দ্য থার্ড ডাইনাস্টি, তৃতীয় বংশের সময় কিং ডোজার নির্মাণ করেছিল প্রথম পিরামিড। দ্য ফেমাস আর্কিটেক্ট অ্যান্ড স্কলার ইমহোটেপ ডিজাইন দ্য স্টেপ পিরামিডস, এ pharaoh's tomb at Saqqara that looks like a stairway to heaven। বলছে ফেমাস দে আর্কিটেক্ট এবং স্কলার, তোমরা নাম শুনেছ, ইমহোটেপ, যিনি ডিজাইন তৈরি করেছিলেন স্টেপ পিরামিডের, এবং ফেরাওরা যে শায়িত থাকে বা সমাধিস্থ থাকে সেটা দেখতে খুব সুন্দর, স্টেয়ারওয়ের মতো, হেভেন যেন স্বর্গে যাচ্ছে এরকম একটা ভাব। ইন দ্য ফোর্থ ডাইনাস্টি দ্য ফেরাও স্নেফরু built the first geometrically true pyramids at Dasar, south of Saqqara। অর্থাৎ যে চতুর্থ যে বংশ এবং ফেরাও স্নেফুরু নির্মাণ করেছিলেন জিওমেট্রিক জ্যামিতিক পদ্ধতিতে পিরামিড তৈরি করেছিলেন, সেটা হচ্ছে দাসুরে এবং সাউথ অফ সাকুরাতে। এবং হি স্টার্টেড বাই অ্যাডিং এ smooth casing over the steps of two pyramids that were built by his predecessors। অর্থাৎ তিনি যে নির্মাণ কাজ শুরু করেছিলেন সেখানে নতুন সংযোজন হিসেবে স্মুথ ক্যাসিং সিস্টেমটাকে তিনি কাজ করিয়েছিলেন, এবং স্টেপ অফ টু পিরামিডস যেটাকে আমরা লক্ষ্য করে থাকি নির্মাণের ক্ষেত্রে, যা তার পূর্ববর্তী বংশধররা নির্মাণ করে গেছিলেন। হি দেন বিল্ড টু পিরামিডস অফ হিজ ওন, সে নিজের দুটো পিরামিড নির্মাণ করেছিলেন। The pyramids built during the 5th dynasty had a core of rubble and mud bricks and a limestone facing। বলছে পিরামিডটা নির্মিত হয়েছিল পঞ্চম বংশের সময়, যেটা কিন্তু একটা রাবেল অ্যান্ড মাড ব্রিক্স দিয়ে, মাটির তৈরি ব্রিক বলতে এখানে আমরা ইট দিয়ে তৈরি করেছিল, যেটা আমরা দেখতে পাই, এবং অ্যান্ড এ লাইমস্টোন ফেসিং, যেটা লাইমস্টোন দিয়ে, লাল স্টোন দিয়ে মোড়ে দেওয়া হয়েছিল। দ্য গিজা পিরামিড দ্যাট ওয়াজ মোস্ট ফেমাস পিরামিডস আর ফাউন্ড অ্যাট গিজা। গিজাতে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সমাধি খুঁজে পাওয়া গেছে। দে আর বিল্ট বাই থ্রি ফেরাওজ, তিনটে ফেরাওয়ের পিরামিড এখানে নির্মিত হয়েছে। চেপস অর খুফুর পিরামিড, অর ছেফারান অর খাপরির পিরামিড, অ্যান্ড মাইসেরিনাস বা মেনাকারু অর্থাৎ মেনকাওরু। এই তিনটি পিরামিড কিন্তু এই গিজাতে বিখ্যাত নির্মিত হয়েছে। গ্রেট পিরামিড অফ চেপস ইজ দ্য লার্জেস্ট অফ দ্য থ্রি অফ অ্যাট দ্য গিজা। বলছে এই গিজায় যতগুলো পিরামিড নির্মিত হয়েছে তার মধ্যে টিপসের পিরামিডটাই হচ্ছে সব থেকে বৃহৎ। 2.5 মিলিয়ন লাইমস্টোন ব্লকস, 2.5 মিলিয়ন লাইমস্টোন ব্লকস ইউজ করা হয়েছে এখানে। এভারেজ ওয়েট এস্টিমেটেড অ্যাট 2.5 টনস, প্রত্যেকটার মানে ওজন হচ্ছে 2.5 টনস। আর দ্য এন্টায়ার স্ট্রাকচার ওয়াজ এনক্যাস্ট ইন এ ফাইন হোয়াইট পলিশড লাইমস্টোন ব্রট ফ্রম দ্য হিলস অ্যাট টুরা অন দ্য অপোজিট সাইড অফ দ্য নাইল। বলছে টোটাল যে স্ট্রাকচারটা তৈরি এনকেস করা হয়েছে সেটা কিন্তু হোয়াইট পলিশড করে লাইমস্টোন দিয়ে, এবং সেগুলো বেশিরভাগ এই টুরা পাহাড় থেকে কেটে নিয়ে আসা হয়েছে অন দ্য অপোজিট সাইড অফ নাইল। হোয়েন completed, the Great Pyramid stood 146.6 meters, 480 feet tall, and its base was 230.3 meters, 756 feet square। বলছে যখন এই পিরামিডটা তৈরি হয়েছে, নির্মিত হয়েছে, যার উচ্চতা প্রায় 481 ফুট এবং যেটার বেসটা হচ্ছে 756 ফুট স্কয়ার, সর্ববৃহৎ পিরামিড। The capstones pyramidions of all the pyramids were made of solid polished granite। বলছে ক্যাপস্টোন হিসেবে যেগুলো পিরামিডের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ গ্রানাইট পাথরের তৈরি পলিশড স্টোন। The Giza Sphinx
বা তোমরা নাম শুনেছো, ফিনিক্সের নাম শুনেছো, দ্য গিজা ফিনিক্স। দ্য গ্রেট ফিনিক্স অ্যাট গিজা নিয়ার কাইরো ইজ প্রবাবলি দ্য মোস্ট ফেমাস স্কাল্পচার ইন দ্য ওয়ার্ল্ড। বলছে এই যে বিশাল ফিনিক্সের যে মূর্তি গিজাতে যেটা নির্মিত হয়েছে কায়রোর কাছে, সেটা কিন্তু পৃথিবী বিখ্যাত একটা স্কাল্পচার উইথ এ লায়ন্স বডি অ্যান্ড এ হিউম্যান হেড। বলছে একটা সিংহের দেহের উপর হিউম্যানের একটা হেড, মানুষের মাথা। ইট রিপ্রেজেন্ট রাও হরাকাথি, অর্থাৎ এটা প্রেজেন্ট করছে রাও হরাকাথি, এ ফর্ম অফ দ্য পাওয়ারফুল সান গড। বলছে সূর্য দেবতার একটা অংশ হিসেবে রা হারাউক্তি প্রেজেন্ট করছে এর মাধ্যমে, অ্যান্ড ইজ দ্য ইনকারনেশন অফ রয়্যাল পাওয়ার, যেটা একটা রয়্যাল পাওয়ারকে প্রেজেন্ট করছে। দ্য ফেস অফ দ্য গ্রেট ফিনিক্স ইজ বিলিভড টু বি দ্যাট দ্য চ্যাপরান, দ্য ফোর্থ ডাইনাস্টি ফেরাও, হু বিল্ট দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড ইন দ্য গিজা ট্রায়াড। বলছে এই যে গ্রেট ফিনিক্সটা লক্ষ্য করা যায়, বিশ্বাস করতো যে চ্যাপরান এটা বিশ্বাস করতো যে দ্য ফোর্থ ডাইনাস্টি ফেরাও হিসেবে, এবং সেটা তৈরি নির্মাণ করেছিল, এবং সর্ববৃহৎ সেকেন্ড বৃহৎ দ্বিতীয় বৃহৎ পিরামিড হিসেবে গিজাতে যেটা লক্ষ্য করা যায়। ইন দ্য ইমেজ অফ দ্য ফিনিক্স দ্য ফেরাও ওয়াজ সিন অ্যাজ এ পাওয়ারফুল গড। এই ফিনিক্সের মাধ্যমে দেখাতে চাইছে যে ফেরাওরা হচ্ছে পাওয়ারফুল গড হিসেবে নিজেদের এস্টাবলিশ করছে। কার্ভড আউট of a natural limestone outcrop, the phoenix is 19.8 meters, that is 65 feet high, and 73.2 meters, that is 240 feet long. অর্থাৎ এই যে কার্ভটা, ফিনিক্সের কার্ভটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিনিক্সের হাইটটা হচ্ছে 65 ফিট, এবং সেটা লং বা দৈর্ঘ্য হচ্ছে 240 ফিট। ইট ইজ লোকেটেড এ শর্ট ডিস্টেন্স ফ্রম দ্য গ্রেট পিরামিড। বলছে বড় পিরামিডের থেকে একটু খানিক দূরে এটা অবস্থিত। দ্য ফিনিক্স ডিফার্স ফ্রম আদার ডেইটিজ ইন দ্যাট ইট হ্যাজ অ্যান অ্যানিম্যাল বডি অ্যান্ড এ হিউম্যান হেড, whereas most other deities have human bodies and animal heads. বলছে ফিনিক্সের সঙ্গে অন্যান্য মূর্তিগুলোর দেবতাদের যে তফাৎ, সেটা কিন্তু দেখাচ্ছে, যেখানে পশুর দেহ এবং মানুষের মাথা, আর অন্য ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের শরীর কিন্তু পশুর মাথা। অর্থাৎ ফিনিক্সের সাথে অন্যান্য ডেইটিগুলোর পার্থক্য হচ্ছে এটাই। অ্যান্ড ভ্যালি অফ দ্য কিংস, যেটা দেখো ভ্যালি অফ দ্য কিংসে আমরা এগুলো দেখানোর চেষ্টা করেছি, পিরামিড এরিয়া থেকে শুরু করে কিংডম এরিয়া। দ্য ভ্যালি অফ দ্য কিংস ইজ ফেমাস ফর ইটস রয়্যাল টম্বস। বলছে এই যে রাজাদের যে ভ্যালি, সেটা কিন্তু বিখ্যাত হয়ে আছে রয়্যাল টম্বের জন্য। দ্য ভ্যালি অফ দ্য কিংস ওয়াজ লোকেটেড ইন দ্য এনসিয়েন্ট নেক্রোপলিস অফ থিবস, দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট, ডিউরিং দ্য নিউ কিংডম। বলছে এই ভ্যালিটা কিন্তু, কিংস ভ্যালিটা উল্লেখিত হয়ে আছে বা চিহ্নিত হয়ে আছে এনসিয়েন্ট নেক্রোপলিস হিসেবে থিবসের, এবং যেটা ক্যাপিটাল ছিল নতুন রাজত্বের কালে, যেটি ইজিপ্টিয়ানের রাজধানী ছিল থেবস, সেই সময়কাল থেকে। দিস বিউটিফুলি পেন্টেড টম্বস হ্যাভ বিন designated a ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো। বলছে এই বিউটিফুলি যে পেন্টেড টম্বসটা, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো চিহ্নিতকরণ করেছে। ফর ওভার এ 1000 years the kings, queens and nobles of the new kingdom were buried in this valley, which is the world's most magnificent burial ground. বলছে পৃথিবীর সবথেকে তাৎপর্যপূর্ণ সমাধিস্থল হিসেবে এটা উল্লেখিত হয়ে আছে, যেটা নতুন রাজত্বকালে আমরা দেখতে পাই। Their walls were painted and sculptured with magnificent murals depicting scenes of daily life and the land of the gods. বলছে এর দেওয়ালটা যে চিত্রকরণ হয়েছে, চিত্রাঙ্কন হয়েছে বা পেন্টেড হয়েছে, সেটা কিন্তু বেশিরভাগ ডেইলি লাইফ বা দৈনন্দিন জীবনের চিন্তাধারা এবং বা গডস বা ঈশ্বরের ভূমি হিসেবে চিহ্নিতকরণ করার জন্য সেই বিষয়ে উল্লেখিত হয়েছে। অ্যান্ড Pharaoh's royal omen, royal symbols, that is the government. Pharaoh, especially royal omen. Omen Pharaoh is also there. Government and religion were inseparable in ancient Egypt. বলছে সরকার বা ধর্মের মধ্যে, সরকার এবং ধর্মের মধ্যে কিন্তু কোনো তফাৎ ছিল না এনসিয়েন্ট ইজিপ্টে। The Pharaoh was the head of the state and the divine representative of the gods on earth. বলছে ফেরাও হচ্ছে রাজ্যের প্রধান বা রাষ্ট্রের প্রধান, এবং তিনি যে
ঈশ্বরের প্রতিভূ সেটা প্রতিফলিত হয়েছে বাস্তবে বা অর্থে। রিলিজিয়ন অ্যান্ড গভর্নমেন্ট ব্রট অর্ডার টু সোসাইটি থ্রু দ্য কনস্ট্রাকশন অফ টেম্পলস, দ্য ক্রিয়েশন অফ লজ, ট্যাক্সেশন, দ্য অর্গানাইজেশন অফ লেবার, ট্রেড উইথ নেইবার্স অ্যান্ড দ্য ডিফেন্স অফ দ্য কান্ট্রিজ ইন্টারেস্ট। বলছে ধর্ম এবং সরকার তারা একটা নতুন সোসাইটির অর্ডার একটা নির্মিত করেছিল, যেখানে মন্দির ছিল, যেখানে আইন ছিল, যেখানে রাজস্ব ছিল, যেখানে শ্রমিক সংগঠন ছিল, যেখানে বাণিজ্য ছিল, যেখানে প্রতিবেশী ছিল এবং যেখানে প্রতিরক্ষা ছিল, সেটা শুধুমাত্র দেশের প্রয়োজনের ভিত্তিতে। অর্থাৎ মিশরীয় সভ্যতার ধর্ম এবং সরকার বা ধর্ম এবং রাজত্ব আলাদাভাবে ছিল না। এই ধর্মের প্রতিফলন হিসেবে তারা ফেরাওকে উপস্থাপিত করেছে আধ্যাত্মিক গুরু হিসেবে, আধ্যাত্মিক প্রতিনিধি হিসেবে বা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে এই ভূপৃষ্ঠে। এবং রিলিজিয়ন এবং সরকারের যে একটা নির্দিষ্ট পদক্ষেপ সোসাইটি বা সমাজ গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তা কিন্তু দেখা যায় মন্দির গঠন বা তাদের আইন, তাদের সংস্কার বা তাদের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বা নেবার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, এগুলো। সোশ্যাল হায়ারার্কি, দ্য ফেরাও ওয়াজ অ্যাট দ্য টপ। সোশ্যাল হায়ারার্কি বলতে সামাজিক গড়ন বা সামাজিক যে প্রতিষ্ঠা বা সামাজিক যে দিক, ফেরাও হচ্ছে সবার উপরে। নেক্সট টু হিম দ্য মোস্ট পাওয়ারফুল অফিসার্স ওয়ার দ্য ভিজিয়ার্স, দ্য এক্সিকিউটিভ হেডস অফ দ্য ব্যুরোক্রেসি। বলছে তারপরে কারা থাকছেন না, তারপরে থাকছে সব থেকে ক্ষমতাশালী বা শক্তিশালী অফিসার, বিশেষ করে ভিজিয়ার্স, বিশেষ করে এক্সিকিউটিভ হেডস বা প্রতিনিধি, যারা কার্যকরী সমিতির প্রধান, তারা এই ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রে। দেন ওয়ার দ্য হাই প্রিস্ট, তারপরেই তৃতীয় স্তরে থাকতো উচ্চ যারা ব্রাহ্মণ, তারা ফলোড বাই দ্য রয়্যাল ওভারসিয়ার্স অর্থাৎ অর অ্যাডমিনিস্ট্রেটরস। বলছে তারপরেই থাকতো, তাহলে প্রথমেই থাকতো ফেরাও, তারপরে থাকতো বিশেষ করে ব্যুরোক্রেসি যারা পাওয়ারফুল অফিসার, তারপরে থাকতো ব্রাহ্মণ, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, তারপরে অ্যাট দ্য বটম অফ দ্য হায়ারার্কি ওয়ার দ্য স্ক্রাইবস, আর্টিজানস, ফার্মার্স অ্যান্ড লেবারার্স। বলছে তার পরবর্তীকালে যারা সবাই ছিল, সবের নিচে যারা ছিল, নিম্ন স্তরে যারা ছিল, তাদের মধ্যে ছিল শ্রমিক ছিল, আর্টিজানস ছিল, তার মধ্যে লেবার শ্রমিক ছিল বা স্ক্রাইবার্স ছিল। অর্থাৎ সোশ্যাল হায়ারার্কি বা সামাজিক যে গঠনটা, সেটাও কিন্তু ফেরাও থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত নির্দিষ্ট ছিল একটা নির্দিষ্ট সামাজিক প্রথা বা অর্ডার বা পদ্ধতি অনুযায়ী, যেখানে ফেরাওরা সর্বোচ্চ, তারপরেই থাকতো পাওয়ারফুল অফিসাররা, তারপরে থাকতো প্রিস্টরা বা পুরোহিতরা, তারপরে থাকতো সাধারণেরা। অ্যান্ড দেন দ্য ফেরাও কামস ফ্রম বাইবেল। বলছে এই ফেরাও শব্দটা কিন্তু আমাদের এই বাইবেল থেকে এসেছে। ফার্স্ট ইউজ বাই জোসেফ অ্যান্ড মোজেস ইন দ্য সেকেন্ড বুক অফ কিংস। দ্য ফেরাওস বিগ্যান রুলিং ইজিপ্ট ইন 3000 BC when upper and lower Egypt were united। বলছে ফেরাওরা রাজত্ব শুরু করেছিল 3000 খ্রিস্টপূর্বাব্দে মিশরে, যখন আপার বা উচ্চ এবং নিম্ন ইজিপ্ট একসাথে হয়েছিল। দ্য ফেরাও ওয়াজ অ্যাসিস্টেড বাই a hierarchy of advisors, priests, officials and administrators who were responsible for the affairs of the state and the welfare of the people। বলছে ফেরাওরা সহযোগী হিসেবে পেত কাদেরকে? উপদেষ্টাকে, পুরোহিতকে বা অফিসিয়াল যারা তাদেরকে, বা অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকদের, সেই সঙ্গে যারা তাদের রেসপন্সিবিলিটি পালন করত বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বা সাধারণের উন্নয়নের জন্য। বিলিভ টু বি, তারা বিশ্বাস করত কাকে? রুলার, পিস্ট, গড রুলড অন আর্থ নট হেভেন। বলছে তারা বিশ্বাস করতো কিসে? শাসনে বিশ্বাস করত, পুরোহিতে বিশ্বাস করত, সরকারে ঈশ্বরে বিশ্বাস করত, এবং তারা এই পৃথিবীকে বিশ্বাস করত যেটা স্বর্গ নয়। Roles, especially Old Kingdom and Middle Kingdom, consider themselves to be living gods who ruled with absolute power। তারা বিশ্বাস করত যে এই অ্যাবসলিউট পাওয়ার হিসেবে ক্ষমতার অধিকারী একমাত্র শাসকেরই আছে, এবং তারা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে মনে করত। They built pyramid as testimony of their greatness but left no official records of their achievements। তারা কিন্তু পিরামিড নির্মাণ করত এবং তারা তাদের চিন্তা চেতনার যে পরিসর সেটা তারা উপস্থাপিত করত, তাদের যে মহানত্ব তা প্রতিফলিত হতো, তাদের যে বিভিন্ন ধরনের কাজকর্ম বা অ্যাচিভমেন্ট বা তাদের যে লাভ হতো বা তারা যে চিন্তা ভাবনা করতো সেগুলো কিন্তু এস্টাবলিশ করতো। মিডল কিংডম, দ্য ফেরাওস নো লঙ্গার কনসিডার দেমসেলভস টু বি লিভিং গডস। এই মিডল কিংডমে কিন্তু তারা কখনোই ভাবতে চায় না যে লিভিং গড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়নি, বাট রেদার দ্য
রিপ্রেজেন্টেটিভস অফ দ্য গডস অন আর্থ, কিন্তু তারা তাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করত। দে লেফট রেকর্ডস অফ দেয়ার ডিডস, তারা তাদের চিন্তা ভাবনাগুলোকে বা তাদের যে চেতনাগুলোকে বা তারা কিন্তু অনেক রেকর্ড বা ডিডস ছেড়ে গেছে। বাট দিস ওয়ার নো মোর দ্যান এ স্টারিং অফ টাইটেলস অ্যান্ড লাউডেটরি এপিথেটস, অর্থাৎ তারা কিন্তু এই ধরনের অধিক কিছু তারা নিজেদের টাইটেল বা উপাধিতে নিযুক্ত করেনি, বা তারা কিন্তু অন্য কোনো উচ্চ কোনো চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়নি। ভেরিয়াস কাইন্ডস অফ ফেরাও অ্যান্ড others picture is there. Royal women, royal mother, wives and daughters derived their status from their relationships with the king. Kings had many wives and royal families were large. বলছে যারা রাজমাতা ছিল তারা কিন্তু বেশিরভাগ স্ত্রী এবং কন্যা নিয়ে বসবাস করত এবং তারা তাদের রাজার সাথে সম্পর্কযুক্ত থাকতো, এবং এই যে রাজা এবং তার যে অনেক স্ত্রী থাকতো, মেনি ওয়াইফস থাকতো, এবং বহু রয়্যাল ফ্যামিলিজ তারা একটা বড় ফ্যামিলি হিসেবে বিরাজ করতো। দ্য মোস্ট prolific was Ramesses II, who had 8 wives and over 100 children. বলছে সব থেকে গুরুত্বপূর্ণ রামেসিস টু, যিনি বিখ্যাত খ্যাত হয়ে আছেন এই কারণে তার 8খানা স্ত্রী ছিল এবং 100-এরও বেশি ছেলে মেয়ে ছিল। টু কিপ দ্য রয়্যাল ব্লাড লাইন পিওর, এই রয়্যাল ব্লাড লাইনটাকে, রাজতন্ত্রের রাজরক্তটাকে ধরে রাখার জন্য কিংস ওপেন ম্যারেড উইথিন দেয়ার ফ্যামিলি, তারা নিজেদের পরিবারের মধ্যে বিবাহ করত। এ সিস্টার অর হাফ সিস্টার, ফর এক্সাম্পল, ইন এ ফিউ কেসেস দে ম্যারিড দেয়ার ডটার্স, অলদো it is not clear whether or not these marriages were true conjugal unions. বলছে তাদের নিজেদের রাজ রক্তটাকে বজায় রাখার জন্য নিজেদের পরিবারের মধ্যে বিবাহ করত। তারা কখনো বোন বা হাফ সিস্টার যাই হোক তাদেরকে বিয়ে করত, অনেক সময় তারা নিজেদের মেয়েকেও বিয়ে করত, যদিও এটা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে মত পার্থক্য আছে। দ্য নোবেলম্যান হানিফার অ্যান্ড হিজ ওয়াইফ উইথ আর্মস রেজড ইন প্রেজ অফ দ্য গডস। বলছে নোবেলম্যান হানিফার তিনি প্রেয়ারের জন্য প্রেয়ার করছেন ঈশ্বরের উদ্দেশ্যে হাত তুলে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রয়্যাল ইনসিগনিয়া, স্পেশালি ভালচার্স হেডড্রেস, পেয়ার অফ falcon plumes, the vulture's wings and body were spread over a tightly fitted cap and the head jutted out at the front. বলছে এই যে তাদের মাথাটা কিন্তু চাপাই থাকতো অনেক সময় ক্যাপ দিয়ে বা টুপি দিয়ে, এবং অনেক সময় সেটা জুট বা এ দিয়ে অনেক সময় ফোল্ড করা থাকতো, এবং হেড কুড বি সাবস্টিটিউট ফর দ্য ভালচার হেড। অনেক সময় দেখা যেত যে মস্তিষ্কটা বা মাথাটা কিন্তু অনেক সময় তাদের প্রতিনিধিত্ব বলে মনে হতো। বোথ দ্য ভালচার্স অ্যান্ড দ্য কোবরা সার্ভ টু প্রোটেক্ট দ্য ওয়ারার ফ্রম হার্ম, এবং তারা অনেক সময় চেষ্টা করত শকুন এবং কোবরাকে তাদের প্রতিরক্ষার জন্য ব্যবহার করত। দে ওয়ার দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক মার্কস অফ কিংশিপ অ্যান্ড মে হ্যাভ অলসো বিন বাই অ্যাসোসিয়েশন এ সিম্বল অফ ডিভাইন কুইনশিপ। অনেক ক্ষেত্রে তারা দেখা গেছে যে এই যে তাদের রাজতান্ত্রিক চিন্তা ভাবনা বা চেতনা, সেটা কিন্তু অনেক সময় প্রতিফলিত হয়েছে তাদের সংগঠনের মধ্যে দিয়ে, তাদের সিম্বল ডিভাইনের মধ্যে দিয়ে, যা লক্ষ্য করা যায়। রয়্যাল সিম্বল ওর্ন বাই ওমেন ফ্রম দ্য 13th dynasty onward was a pair of falcon plumes mounted on a circular support. বলছে রয়্যাল সিম্বল যেটা, সেটা কিন্তু অনেক সময় দেখা গেছে ওমেনরা ব্যবহার করত এবং এই 13th ডাইনাস্টি থেকে, এবং সেটা কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে সিমিলার ডাবল ফিদার হেড ড্রেসেস ওয়ার ওর্ন বাই মেন। দ্য ফার্টিলিটি গড আমুন, দ্য ক্রিয়েটার গড, দ্য হাথর, দ্য পাওয়ারফুল গডেসেস হু কন্ট্রোল দ্য সাইকেলস অফ নেচার। বলছে এই যে সিমিলার কিছু ডাবল ফিদার হেড ড্রেস তারা ব্যবহার করত, যেটা দিয়ে তারা বোঝাতে চাইতো যে উর্বর ঈশ্বর হচ্ছে উর্বরের একটা প্রতীক, এবং আমুন দা ক্রিয়েটার যে সৃষ্টিকর্তা, এবং হাথুর দা পাওয়ারফুল গডেসেস যা সবকিছু এই পৃথিবীর যা কিছু প্রকৃতির সবকিছু নিয়ন্ত্রণ করছে, এ ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করত। কিংস ডটার, গার্লস বর্ন টু রয়্যাল ওয়াইভস
ওয়ার গিভেন দ্য টাইটেল কিংস ডটার। বলছে রয়্যাল ফ্যামিলিতে মানে রাজমাতার যে কন্যা হতো তাকে কিংস ডটার বলা হতো, রাজকন্যা বলা হতো, টু ডিস্টিংগুইশ দেম ফ্রম দিস অফ নন রয়্যাল ওয়েভস, অর্থাৎ অন্যান্য নন রয়্যাল ওয়েভস থেকে তাকে পৃথক করার জন্য। রয়্যাল ওয়েভস ওয়ার কল্ড দ্য কিংস প্রিন্সিপাল ওয়েভস টু ডিস্টিংগুইশ দেম ফ্রম দ্য আদার্স, অলদো দ্য প্রিন্সিপাল ওয়েভ ওয়াজ নট অলওয়েজ অফ রয়্যাল বার্থ। বলছে এই রয়্যাল ওয়েভস কিন্তু কিংস প্রিন্সিপাল ওয়েভস হিসেবে প্রধান মহিষী হিসেবে চিহ্নিত হয়ে থাকতো, যদিও অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রিন্সিপাল ওয়েভ অনেক সময় কিন্তু রয়্যাল বার্থ কিন্তু নাও দিতে পারতো। অ্যান এক্সাম্পল অফ কুইন টি, দ্য ওয়াইফ অফ আমেনহোটেপ থার্ড, টুটুখামানাস টুটান খামুনস গ্র্যান্ডফাদার। বলছে উদাহরণ হিসেবে বলা যেতে যে কুইন টি যিনি ওয়াইফ ছিলেন সে হচ্ছে তুতানখামানুসের গ্র্যান্ডফাদার ছিলেন। রয়্যাল সিম্বলস, ইজিপ্টিয়ান আর্ট ইজ রিচ ইন সিম্বলস রিলেটেড টু রয়্যালটি অ্যান্ড ইটস রিলিজিয়াস বিলিফ। বলছে ইজিপ্টিয়ান যে আর্ট তার যে সিম্বল সেটা রিলেটেড ছিল রয়্যালিটির ক্ষেত্রে এবং রিলিজিয়াস বিলিফের ক্ষেত্রে, এবং তাদের যে রাজধর্ম সেটা বিশ্বাসের ক্ষেত্রে, এবং রয়্যাল সিম্বল হিসেবে আমরা দেখতে পেয়েছি ইজিপ্টিয়ান আর্টকে, এবং সেটা হচ্ছে রিলিজিয়াস বিলিফ বা ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে। বাই লার্নিং টু রিড দিস সিম্বলস ওয়ান ক্যান গেইন এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ ইজিপ্টিয়ান আর্ট, যেটাকে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের সিম্বল প্রতীক হিসেবে, এবং যেটাকে বেটার আন্ডারস্ট্যান্ডিং হিসেবে আমরা দেখে থাকি, এবং যেটা ইজিপ্টিয়ান আর্টের একটা প্রতিফলন। বিলো আর এ ফিউ অফ দ্য মোস্ট কমন সিম্বলস, that is the common symbols, most popular symbols. Ankh in the shape of a mirror or a knot. The ankh is a symbol of life. এই আঁখ হচ্ছে একটা মিরর বা আয়নার মতো বা একটা নটের মতো, যেটা আমরা লাইফ অফ সিম্বল হিসেবে দেখে থাকি। It was often carried by deities or people in a funeral procession or offered to the king as the ব্রিথ অফ লাইফ। বলছে যেটাকে আমরা সাধারণত দেবতা বা মানুষের প্রতিনিধি হিসেবে আমরা দেখে থাকি, যেটা ফিউনারাল প্রসেশনে আমরা লক্ষ্য করে থাকি। এবং সব থেকে বড় কথা কাটৌচ, এ কাটৌচ ইজ অ্যান elliptical outline representing a length of rope that enclose the names of royal persons in হায়ারোগ্লিফিক লিপির মাধ্যমে যেন এটা প্রতিফলিত করছে একটা সিম্বল, যেটা দিয়ে কিন্তু ইট সিম্বলাইজ দ্য ফেরাউজ স্ট্যাটাস অ্যাজ রুলার অফ অল দ্যাট দ্য সান এনসার্কেল। বলছে এটা দিয়ে বোঝা যেত ফেরাউদের স্ট্যাটাস, যেটা দিয়ে একটা যেন একটা সূর্য প্রতিফলিত হচ্ছে এই সার্কেলের মধ্য দিয়ে। অ্যান্ড দেন ক্রক অ্যান্ড ফ্লাইল। দ্য ক্রক অ্যান্ড ফ্লাইল আর টু অফ দ্য মোস্ট প্রমিনেন্ট আইটেমস ইন দ্য রয়্যাল regalia. Kings held them across their chest, the crock in the shape of their shepherd's staff in a scripture symbolizing government, and that may be related to the concept of a good shepherd leading his flock. বলছে এই যে ক্রক আর ফ্লাইল এটা যেন দুটো একটা গুরুত্বপূর্ণ বস্তু যা রয়্যাল রেগিলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং যেটা কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এই ক্রক এবং এই যে শেফার্ড স্টাফ যারা তারা এগুলো ব্যবহার করতো, যেটা আমরা দেখতে পাই। ভালচার, দ্য ভালচার ওয়াজ দ্য সিম্বল অফ আপার ইজিপ্ট। আপার ইজিপ্টের যে সিম্বল বা প্রতীক সেটা হচ্ছে শকুন। ফেরাউস ওর দ্য ওয়ারিস বা কোবরাস অ্যান্ড দ্য হেড অফ দ্য ভালচার অন দেয়ার ফোরহেডস অ্যাজ সিম্বল অফ রয়্যাল প্রোটেকশন। বলছে এই যে মুকুটে তারা কিন্তু এই শকুনের ছবি বা কোবরার ছবি রাখতো রয়্যাল প্রোটেকশন হিসেবে। দ্য গডেসেস নেকবেট ওয়াজ অলসো পোর্ট্রেড অ্যাজ এ ভালচার। সেক্ষেত্রে কিন্তু এই মানে ঈশ্বরদেরও যেন রক্ষা কবচ হিসেবে এই শকুনকে দেখা হয়েছে। অ্যান্ড মেনিট নেকলেস, দিস হেভি বিডেড নেকলেস উইথ এ crescent front piece and a counterweight at the back is associated with the goddesses Hathor. It serves as a medium to transfer the goddesses power to the pharaoh. বলছে এই যে মেনিট নেকলেসটা এটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ফেরাওদের যেন মানে ঈশ্বরের শক্তি তার মধ্যে
ট্রান্সফার হচ্ছে এর মাধ্যমে, যেটা প্রতিফলিত হচ্ছে। অ্যান্ড দেন সিস্টার্ন, a ceremonial instrument. The sistrum is a rattle that is often set like the Ankh symbol. It is associated with the goddesses Hathor, and its sound is thought to bring protection and divine blessing through fertility and rebirth. বলছে এটা যেন উর্বর এবং পুনর্জন্মের একটা প্রতীক, যেটাকে দিয়ে সেরিমোনিয়াল একটা ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে আমরা আঁখ বা তার সঙ্গে তুলনা করছি, এবং এটা দিয়ে বোঝাতে চাইছি যে আমাদের রক্ষা করার জন্য বা ঈশ্বরের যে আশীর্বাদ তা পাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। Other symbols is not very important in our syllabus, though then it is very important. Crowns and headgear, the crowns and headgear and gold, Isis knot, lotus, reed and bee, মৌমাছি, এগুলো হচ্ছে সিম্বল হিসেবে ব্যবহার করা হতো তখন, রাজকীয় সিম্বল হিসেবে, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। Now bureaucracy, military people, and it was bureaucracy is not modern invention. আধুনিক বলতে bureaucracy বলতে যা বোঝায় সেটা কিন্তু নয়, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে it was conceived by Egyptian over 5000 years ago, 5000 বছর আগে, যেটা আমরা মিশরীয় সভ্যতায় লক্ষ্য করছি। The creation of a bureaucracy in the old kingdom, এই bureaucracy বা আমলাতন্ত্রটা ওল্ড কিংডমে তৈরি হয়েছে, was a key factor in the inception of the Egyptian civilization. এটা যেন একটা প্রধান দিক হিসেবে ইজিপ্টিয় সভ্যতা লক্ষ্য করা গেছে। দ্য কিং ওয়াজ দ্য সুপ্রিম হেড অফ স্টেট, যেখানে রাজা ছিল প্রধান, তার নিচে নেক্সট টু হিম দ্য মোস্ট পাওয়ারফুল অফিসার ইন দ্য হায়ারার্কি ওয়াজ দ্য ভিজিয়ার, দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য bureaucracy. The position of vizier was filled by a prince or a person of exponential ability. His title is translated as superintendent of all works of kings, যাকে মানে কি বলবো, টোটাল যে সুপারিনটেন্ডেন্ট বা অধ্যক্ষ বা কর্তৃপক্ষ যাই বলি না কেন, তা কিন্তু এখানে উল্লেখিত হয়ে আছে। অর্থাৎ এই ভিজিআরকে কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। যাই হোক, অর্থাৎ ইজিপ্টিয়ান যে সভ্যতা সেটা কিন্তু ব্যুরোক্রেসির মাধ্যমেই কিন্তু প্রভাবিত হয়েছে। অ্যাজ দ্য সুপ্রিম জাজ অফ দ্য স্টেট, প্রধান বিচারক হিসেবে যাকে দেখতে পাই, ভিজিয়ার রুলড অন অল পিটিশনস অ্যান্ড গ্রিভান্সেস ব্রট টু দ্য কোর্ট, কোর্টে এর বিচার হতো, কোর্টে উপস্থাপিত করতো ভিজিয়াররা। অল রয়্যাল কমেন্টস পাস থ্রু হিজ হ্যান্ডস বিফোর বিং ট্রান্সমিটেড টু দ্য স্ক্রাইবস অফ হিজ অফিস, অর্থাৎ এটাকে প্রতিস্থাপিত করতো, অফিসে আসার আগে রয়্যাল কমান্ডস হিসেবে প্রতিষ্ঠিত হতো। দে ইন টার্ন dispatched orders to the heads of distant towns and villages and dictated the rules and regulations related to the collection of taxes. যা কিছু প্রচিত হতো এবং উপস্থাপিত করা হতো সবার সামনে, এবং প্রধান হিসেবে গ্রামের প্রধান হিসেবে বা শহরের প্রধান হিসেবে সেগুলো পঠিত হতো। যা কিছু রেজুলেশন বা নিয়মকানুন উপস্থাপিত করা হতো বা ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে যে সকল নিয়ম নথিবদ্ধ হতো সেগুলো কিন্তু এখানে উপস্থাপিত করা হতো। The king was surrounded by the court. রাজা কিন্তু কোর্ট বা এ দ্বারা পরিবেষ্টিত ছিল। কোর্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফেভার পিপুল হু অ্যাটেন্ড হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, যারা প্রশাসনের বিভিন্ন উচ্চপদ ভোগ করত, তারা দ্বারা পরিবেষ্টিত হয়েছিল। দ্য টেন্ডেন্সি ওয়াজ টু ফিল দিজ পজিশনস অন দ্য বেসিস অফ হেরিডিটি, অর্থাৎ বংশানুক্রমিকভাবে তারা এই জায়গাগুলো ভোগ করত। ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডেন্ট উইশেস of these administrators was to climb the bureaucratic ladder through promotions and to hand their offices to their children. বলছে বংশানুক্রমিকভাবে এই সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করতো এবং তারা সর্বোচ্চ ক্ষমতার শিখরে উপস্থাপিত হতো। তারা তাদের যোগ্যতার মধ্য দিয়ে প্রশাসনিক উচ্চপদও লাভ করতো। Many concepts in modern bureaucracies can be traced to the Egyptians. আধুনিক যে ব্যুরোক্রেসি আমলাতন্ত্র তার সঙ্গে ইজিপ্টিয়ানের অনেক কিছু মিল থাকতে পারে। দ্য হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অ্যান্ড কোড অফ এথিক্স অফ দ্য ইজিপ্টিয়ান ব্যুরোক্রেসি আর ইকোড ইন দ্য মডার্ন গভর্নমেন্ট। আধুনিক প্রশাসনের ক্ষেত্রেও এই ইজিপ্টিয়ান ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের প্রতিফলন ঘটেছে, যেটা লক্ষ্য করা যায়। এনসিয়েন্ট ইজিপ্টিয়ান ব্যুরোক্র্যাটস হু অ্যাসপায়ার টু হায়ার পজিশন, যিনি ব্যুরোক্র্যাটস আমলাতন্ত্রের প্রধান উচ্চ পদ ভোগ করতেন, ওয়ার কাউন্সেলড টু ওবে দেয়ার সুপিরিয়ার্স অ্যান্ড কিপ সাইলেন্স in all circumstances. In other words, not to contradict or challenge the wisdom of the in charge, অর্থাৎ ইনচার্জকে তারা কখনো
ক্ষমতা প্রদর্শন করতো না। দে ওয়ার এক্সপেক্টেড টু হ্যাভ ট্যাক্ট অ্যান্ড গুড ম্যানার্স, তারা চেষ্টা করতো নিজেদেরকে শান্ত রাখার এবং ভালো প্রদর্শন করার। বি ফেথফুল ইন বিলিভিং মেসেজেস, তারা অনেক বিশ্বাসযোগ্য খবর বহন করতো। অ্যান্ড ডিসপ্লে হিউমিলিটি দ্যাট ভার্জ অন subservience. It is perhaps for these reasons that Egyptian officials were called civil servants, a designation that governments have adopted down through the ages. অর্থাৎ এই যে সোশ্যাল হায়ারার্কি বা এই যে ব্যুরোক্রেসি, তারা একটা নির্দিষ্ট ভাবে বিভিন্ন রাজপদগুলো ভোগ করতো, সিভিল সার্ভেন্ট হিসেবে থাকতো এবং তারা ডেজিগনেশনগুলো ভোগ করতো কিন্তু সরকারিভাবে। এটাই ছিল ইউরোপীয় মানে মিশরীয় বা ইজিপ্টিয়ান সিভিলাইজেশনের যে বিভিন্ন দিক, তা কিন্তু আমি দেখতে পেলাম। অর্থাৎ এটা প্রমাণিত হচ্ছে যে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন কিন্তু প্রাচীনতম সভ্যতা এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু